আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জলবায়ু কূটনীতি নিয়ে। জলবায়ু কূটনীতি আসলে কি, কেন এটির দরকার, এই বিষয়গুলো আমরা আজকে জানব। দেখুন, বর্তমানে কিন্তু সারা বিশ্বে জলবায়ু একটি আলোচিত টার্ম। উন্নত, অনুন্নত বা উন্নয়নশীল যে দেশের কথাই বলি না কেন, সবাই কিন্তু এই জলবায়ু নিয়ে খুবই খুবই চিন্তিত। ঠিক আছে? তো এখন এই যে আমরা বাংলাদেশ বা বাংলাদেশের মতো যে দেশগুলো আমরা আছি, জলবায়ুর খুবই একটা ঝুঁকির ভিতর আছি। এবং এই যে ঝুঁকির ভিতর আছি, এই বিষয়টা আমরা জানি, কিন্তু আমরা কি উদ্যোগ নিতে পারতেছি যে এটা কীভাবে মোকাবেলা করতে পারতেছি না সঠিকভাবে, কারণ আমাদের এখানে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমাদের অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে, সেটা ঠিক করতে হলে আপনার অর্থের প্রয়োজন, সেখানেও আমাদের সীমাবদ্ধতা আছে। তো এখন এই যে জলবায়ু কূটনীতি, এটা এখানে আমাদের সাহায্য করতে পারে। আমরা যদি আমাদের উন্নত বন্ধু রাষ্ট্রগুলোকে আমাদের এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা আমাদের উপর সেটা তাদেরকে বুঝিয়ে বলতে পারি, তাহলে কিন্তু তাদের কাছ থেকে আমাদের বেশ ভালো সাহায্য সহযোগিতা বা জলবায়ু পরিবর্তন রোধের যে পদক্ষেপগুলো দরকার তাদের নেওয়া, সেগুলো আমরা পেতে পারি। তো এই যে তাদেরকে কনভিন্স করা, বোঝানো, এটাই কিন্তু এক প্রকার জলবায়ু কূটনীতি। এছাড়া দেখেন, জলবায়ু কূটনীতির বেশ কিছু উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। বিভিন্ন পরিবেশ সম্মেলন হয় বিশ্বের। সম্প্রতি যে আমরা যে বিভিন্ন কোপ সম্মেলন হয়, এগুলো কিন্তু জলবায়ু কূটনীতির অংশ। ওকে, তো এখন এই যে জলবায়ু কূটনীতি, এটা যদি আপনি কূটনীতি আরও সহজভাবে বুঝতে চান, তাহলে এভাবে ভাবতে পারেন। দেখুন, আপনি মনে করুন একজন গরিব মানুষ, আপনার বন্ধু অনেক বড়লোক, বা আপনি বড়লোক, আপনার বন্ধু অনেক গরিব। তো একজন বিপদে পড়েছে, আপনার বন্ধু যে গরিব, সে যদি বিপদে পড়ে, সে কী করবে? সে চেষ্টা করবে তার বড়লোক বন্ধুকে তার সমস্যার কথা বোঝানোর, এবং সেখানে যদি বড়লোক বন্ধুর কোনো কিছু করার থাকে, সে যাতে তাকে সাহায্য সহযোগিতা করে। এবং তার গরিব হওয়ার কারণ যদি ওই বড়লোক বন্ধুটি হয়ে থাকে, তার যে রেসপন্সিবিলিটি সেটা যেন সে নেয়। তো এই যে বিষয়গুলো জলবায়ুর সাথে কিন্তু এটা আমরা রিলেট করতে পারি। দেখুন, উন্নত বিশ্বের দেশগুলোর আমরা যদি বলি, যুক্তরাষ্ট্র, চীন সবচেয়ে বেশি যে কার্বন নিঃসরণকারী দেশ, মাথাপিছু কার্বন নিঃসরণকারী দেশ সবচেয়ে বেশি কোনটি? যুক্তরাষ্ট্র। এবং সামগ্রিকভাবে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে বর্তমানে চীন। তো এই যে দেশগুলো, এদেরকে যদি আমরা বোঝাতে পারি ঘটনাটা, যে আসলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তাদের দ্বারা, এবং আমাদের কী কী সাহায্য তাদের থেকে প্রয়োজন, এবং কেন আমাদেরকে সাহায্য করা উচিত, তাহলে কিন্তু আমরা যে জলবায়ু পরিবর্তনের যে আমাদের যে সংগ্রামটা, এটা তখন কিন্তু আমরা আর একা থাকি না। আমাদের যে অর্থনৈতিক যে ব্যারিয়ারগুলো, এগুলো কিন্তু তখন আর সমস্যা হিসেবে থাকে না। আমরা অর্থনৈতিকভাবেও তাদের থেকে সাহায্য পেতে পারি। এছাড়া তাদের যে রেসপন্সিবিলিটি, সেখান থেকে তারাও কিন্তু এই কার্বন নিঃসরণের হার কমিয়ে আনতে উদ্যত হয়, যে না, আমার বন্ধু দেশটি বিপদে আছে, এবং আমার পাশে একটা দেশ আমার জন্য কষ্টে আছে, সমস্যা আছে, আমি তার কথা ভেবেও হলেও আমার যে কার্বনের নিঃসরণ, এটা কমিয়ে আনি। বা জলবায়ু পরিবর্তনের যে খারাপ প্রভাব সৃষ্টিতে আমার যে ভূমিকাটা, এখান থেকে আমি নিজেকে সরিয়ে আনি, বা যতদূর পারি কন্ট্রোল করি। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কনভিন্স করা একটা রাষ্ট্রকে অন্য একটি রাষ্ট্র দ্বারা, ক্ষতিগ্রস্ত রাষ্ট্র দ্বারা, বা কোনো সংগঠন দ্বারা, বা যারা এ বিষয়ে রেসপন্সিবল বা কনসার্ন, তাদের দ্বারা, এই যে সামগ্রিক বিষয়টা, এটি হচ্ছে জলবায়ু কূটনীতি। তো আমি আশা করব যে জলবায়ু কূটনীতিটা আমি এখানে খুব সহজ, সিম্পলভাবে বোঝাতে পেরেছি। তো এর পরবর্তীতে আমি চেষ্টা করব এরকম আরও বেশ কিছু টার্ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।